প্রিয় দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। স্বাগত আপনাকে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, আওয়ামী লীগ কখনো পালায় না, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। প্রতিবার নির্বাচন এলেই যুদ্ধ শুরু হয়, ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। লাশ হয়ে ফিরলেন 774 নারী। সমকালের শিরোনাম, আওয়ামী লীগ জনগণকে দেয়, বিএনপি লুটপাট করে খায়, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। বিচিত্র নির্বাচন ব্রাহ্মণবাড়িয়ায়। নতুন জঙ্গি প্ল্যাটফর্ম, বাড়ি বিক্রি ও পেনশনের পুরো টাকা জঙ্গি সংগঠনে দান। বিদ্যুৎ ও গ্যাসের নতুন দামে নির্মাণ খাতে অস্থিরতা। কালের কণ্ঠের শিরোনাম, স্মার্ট দেশ গড়তে নৌকায় ভোট দিন, অবৈধ ফোন সেটে যাচ্ছে ডলার, কাল থেকে উত্তরাঞ্চলে শীত বাড়বে। ইত্তেফাকের শিরোনাম, আওয়ামী লীগ কখনো পালায় না, জনগণের কল্যাণে কাজ করে, মাননীয় প্রধানমন্ত্রী। মানবজমিনের শিরোনাম, দেশে ব্যবসায় দুর্নীতি বড় বাধা। এলসি সংকটে আমদানি কমে অর্ধেকে, আওয়ামী লীগ কখনো পালায় না, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, নৌকায় ভোট দিন, রাজশাহীর জনসমুদ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মিথ্যা ঘোষণার আমদানিতে সর্বনাশ। প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম, আমলাগিরির প্যাচে এত গাড়ি কবজা, ওয়াদা করুন নৌকায় ভোট দিবেন, মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের সময়ের শিরোনাম, জ্বালানি নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা। দেশ রূপান্তরের শিরোনাম, 5000 অস্ত্রের তথ্য তালাশ। ব্যবসায় বড় বাধা দুর্নীতি, মুদ্রা পাচার, জাপানি মায়ের কাছেই থাকবে 2 শিশু। সময়ের আলোর শিরোনাম, মামলা হামলার চাপে ক্রমেই নিস্তেজ, নির্বাচন পর্যন্ত ঘরে থাকবে হেফাজত। বিদ্যুৎ গ্যাস তেল সরকারকে দাম বাড়ানোর ক্ষমতা দিয়ে বিল পাস। ইশতিয়াক রেজা, নিশ্চয়ই আপনি শিরোনাম শুনলেন। গতকাল রাজশাহীর জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ জনগণকে দেয়, বিএনপি লুটে পুটে খায়। রাজশাহীর জনসভায় শেখ হাসিনা বলেছেন, নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগের সভাপতি, এবং 31 প্রকল্প রাজশাহীবাসীর জন্য উপহার। আর জিয়া ইরশাদ খালেদা কেউ খাদ্য নিরাপত্তা দেয়নি, বিএনপি জীবন্ত মানুষকে পুড়িয়ে মারে, পুরো বাংলাদেশ এক নেটওয়ার্কে চলে এসেছে এখন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। রাজশাহীর এই সমাবেশটি অত্যন্ত সুসংগঠিত একটি সমাবেশ ছিল এবং দীর্ঘ প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো, এবং শুধু রাজশাহী নয়, আশেপাশের জেলা থেকেও, রাজশাহী বিভাগের যতগুলো জেলা আছে সেখানে যত এমপি আছেন, যত সংসদ মন্ত্রী আছেন, তারা প্রত্যেকে শ্রম দিয়েছেন একটি ভালো সমাবেশ করার জন্য, এবং তার একটা প্রতিফলন আমরা দেখেছি। খুবই সংগঠিত একটি সমাবেশ হয়েছে, ব্যাপক জনসমাগম হয়েছে। বলতে পারেন জনসমুদ্র বলতে যা বোঝায় সেটি গতকাল ছিল প্রধানমন্ত্রীর সমাবেশে। প্রধানমন্ত্রীর বক্তব্যের সময়ও আমরা দেখেছি তাকে অনেক রিল্যাক্স মনে হচ্ছিল। তিনি খুব, এত মানুষ দেখে হয়তো বা তিনি খুব আবেগ উৎপালিত হয়ে কিন্তু খুবই সংযতভাবে বক্তৃতা করেছেন। পুরো বক্তৃতাটা যদি আপনি দেখে থাকেন, সরাসরি সম্প্রচারিত হয়েছে, এবং তিনি বেশ লম্বা ইতিহাস না টেনে খুবই, আমি বলবো সাবলীলভাবে আওয়ামী লীগ কী করেছে জনগণের জন্য সেটা তুলে ধরেছেন। এবং একটি কথা যে প্রায় বিএনপি নেতারা বলেন যে আওয়ামী লীগ পালাবার জায়গা পাবে না, আমার ধারণা এর চেয়ে বড় সমাবেশ আর নেই যেখানে তিনি এই কথাটা বলতে পারেন। সেটি বলেছেন যে আওয়ামী লীগ পালায় না। বাংলাদেশের রাজনীতিতে যেটাকে পলিটিক্যাল রেটরিক বলে সেটা অনেকের আমরা দেখতে পাই নিয়মিত। এখানে হয়তো অনেক পলিটিক্যাল রেটরিক আছে, কিন্তু যখন প্রধানমন্ত্রী স্বয়ং কথা বলেন সেটার অনেক গুরুত্ব। এবং তিনি বঙ্গবন্ধু কন্যা, তিনি আওয়ামী লীগের সভানেত্রী, এবং গত 3 টার্ম টানা ক্ষমতায় আছেন, এবং আগামীতে একটি নির্বাচন আসছে। সেই নির্বাচনের আগে আওয়ামী লীগ সভানেত্রী হিসাবে তার যে বক্তব্য সেটি আমার কাছে মনে হয়েছে রাজনীতির মাঠে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ জনকল্যাণে কাজ করে তিনি বলে কিন্তু অনেকগুলো প্রকল্প উদ্বোধন করেছেন, এবং 33টি প্রকল্প। এবং রাজশাহী কিন্তু শহরটা যদি দেখেন সবচেয়ে ভালো শহর এই সময়, এবং গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন, এবং রাজশাহী অঞ্চলটা এক সময় জঙ্গিবাদের আখড়া ছিল। মেয়রকেও একটু মেয়রকে ধন্যবাদ দিতে হয়, এবং সাথে সরকারকেও।
এবং রাজশাহী হচ্ছে যে আপনার মনে আছে বাংলা ভাই এবং শায়ক আব্দুর রহমানের সেই রাজশাহীতে গোদাগাড়ি এসব এলাকায় যেভাবে জঙ্গি উত্থান ঘটেছিল বিএনপি জামাতের আমলে এবং এটি জঙ্গি জনপদে পরিণত হয়েছিল, সেখান থেকে মানুষকে উন্নয়নের ধারায় নিয়ে আসা এবং একটা সুসংগঠিত রাজনৈতিক কালচার তৈরি করা আমার কাছে মনে হয়েছে যে বড় অবকাঠামোর চেয়ে ওটি একটি বড় কাজ বলে মনে হয়েছে। যদিও বাংলাদেশের রাজনীতিতে এগুলোর মূল্যায়ন তেমনভাবে হয় না। আমাদের রাজনৈতিক সংস্কৃতি সাংঘাতিকভাবে নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি, ফলে অবকাঠামোর বাইরেও যে অনেক ধরনের দৃশ্যমান উন্নয়ন থাকে সেগুলোকে দেখতে পাই না আমরা। এটা তো রাজনীতির উন্নয়ন, যে জঙ্গিবাদকে পরাজিত করে সেখানে মানুষের মনে উন্নয়নের স্পৃহা তৈরি করতে পারা, তাদেরকে উন্নয়নের ধারায় সংযুক্ত করতে পারা। একটা কথা রজনার ভাই বলি, যে কোনো উন্নয়নের চেয়ে মানুষের সংযুক্তিটা হলো সবচেয়ে বড়। সেই মানুষ পিপল টু পিপল কানেক্টিভিটি, সেইটা কিন্তু রাজশাহীর মানুষের সাথে কেন্দ্রের মানুষের যে সম্পর্কটা তৈরি করতে পেরেছেন, আমার কাছে মনে হয়েছে এটি একটি বড় কাজ। আমি জাস্ট এই প্রসঙ্গক্রমে আপনাকে, রাজশাহীর উন্নয়ন, বিশেষ করে রাজশাহী শহরটা যেভাবে গোছানো হলো, সেটা কি অন্যদের জন্য একটা দৃষ্টান্ত তো হতে পারে নাকি? অবশ্যই দৃষ্টান্ত হতে পারে, যে একটা মানুষের অঙ্গীকার থাকলে চাইলে কি করা যায় তার একটা প্রমাণ হলো রাজশাহী। এবং আমি শহরটাতে আপনি দেখবেন যে প্রতিটা জায়গায় যত্নের ছাপ আছে, পরিকল্পনার ছাপ আছে। ঢাকায় কিন্তু শুরু হয়েছিল আনিসুল হকের সময়ে, এবং সেই পরিকল্পনা আমরা দৃশ্যমান উন্নয়ন দেখেছি। যদি খালি তেজগাঁ ট্রাক স্ট্যান্ডটার কথাই যদি বলি, সেখানে তো আনিসুল হক সাহেবের আগে ওই কখনো ভাবাই যায়নি এই রাস্তাটা জনগণের। আপনি গুলশান বনানীর ফুটপাথগুলো চিন্তা করেন, উত্তরার ফুটপাথগুলো চিন্তা করেন, যেভাবে তৈরি করেছিলেন, যে প্রশস্ত ফুটপাথ যেন মানুষ হাঁটতে পারে। এবং তিনি প্রতিবন্ধীদের কথা ভেবেছেন, তিনি কিন্তু রিক্সাওয়ালাদের কথা ভেবে একটা রিক্সার নিয়ম চালু করেছেন যে নাম্বারিং করা রিক্সা থাকবে, এতটি রিক্সা থাকবে। সব ভেঙে পড়েছে। আনিসুল হক রাতের বেলা আমি নিজে দেখেছি 2:30 3টায় তিনি বের হতেন, কোথাও কোনো দেয়াল নষ্ট হচ্ছে কিনা, পোস্টার লাগানো হচ্ছে না। অল্প সময় তিনি আয়ু পাননি, কিন্তু অল্প সময়ে তিনি যে পরিবর্তনটা এনেছিলেন, সেই শহরটাকে এখন একটি ভাগাড়ে পরিণত করেছেন। 2জন মেয়র ঢাকার 2 প্রান্তে আছেন, কিন্তু আমি বিশেষ করে উত্তরে আমি নিজে থাকি। আমি বলবো যে দুঃখের সাথে বলতে হয় যে আনিসুল হক যেটুকু করে গিয়েছিলেন সেটাকেও নষ্ট করে ফেলা হয়েছে। অর্থাৎ আপনি রাজশাহীর যে দৃষ্টান্ত দিলেন, এটি অবশ্যই দৃষ্টান্ত যদি কেউ দৃষ্টান্ত হিসেবে নিতে চান। আর নিতে না চাইলে শুধু যদি আপনি দায়িত্ব পালন করতে যান, আপনি যদি কাউন্সিলর, সিটি কর্পোরেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন কাউন্সিলর, জনগণের সাথে, প্রান্তিক মানুষের সাথে তার যোগাযোগ, তাদেরকে যদি অ্যাকাউন্টেবল করতে না পারেন, কাজে নামাতে না পারেন, তাদেরকে যদি ঠিকাদার বানিয়ে রাখেন, তারাই যদি কাজ করতে থাকে, ঠিকাদার হতে থাকে, মাস্তানি করতে থাকে, আর আপনি সঙ্গীতপ্রেমী হতে থাকেন, তাহলে আর আপনার নিশ্চয়ই ভালো কথা। খুব গান করেন, কিন্তু কাজ করেন কিনা সেটা একটা বড়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ডলার সংকট নিয়ে নানা ধরনের কথা বলা হচ্ছে, এবং আজকের বাংলাদেশ প্রতিদিনতে একটা রিপোর্ট আছে যে মিথ্যা ঘোষণার আমদানিতে সর্বনাশ। তার মানে এখানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে সরকার থেকেও, যে এই সময় আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যেটা বাইরে থেকে আমদানি না করলেই নয়, সেটাকে আমরা বোধহয় একটু রোধ করে ডলার সাশ্রয় করতে পারি। যেমন সিগারেটের কথা বলা হচ্ছে, ফলের কথা বলা হচ্ছে, ইভেন মোবাইল ফোনের পর্যন্ত কথা বলা হচ্ছে, যে মোবাইল ফোনের এখন তো ফোন সেট বাংলাদেশেই ভালো তৈরি হয়, অথচ আমরা বাইরে থেকে এনে এই ডলার যে বাইরে পাঠানোর চেষ্টা বা এই যে অবস্থাটা, এই মানসিকতাটা পরিবর্তন হচ্ছে না কেন? আপনি সিস্টেমটা রেখে দিয়েছেন, কিন্তু আপনি ভাবছেন যে মানুষ অত হয়ে যাবে। আপনি ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস করার যে সিস্টেম রেখে দিয়েছেন, এটা কাস্টমসেরও একটা আমার কাছে মনে হয় যে সক্ষমতার অভাব, দুর্বলতা, এবং একই সাথে এখানে বোধহয় ইচ্ছাকৃতভাবে এই প্রসেসটা রেখে দেওয়া হয়েছে। আমদানিকারক একাই বেনিফিটেড হয়েছে এটা তো না, আমদানি করতে যারা সহায়তা করেছে তারা কি বেনিফিটেড হয় না? হ্যাঁ, অবশ্যই এটা একটা র্যাকেট, এটা একটা নেটওয়ার্ক, এবং এখানে কিন্তু এই কাজগুলো হচ্ছে। ডলারের সংকট যদি আরও বাড়ে, ব্যবসা বাণিজ্যের কিন্তু বড় ক্ষতির দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে নানা জায়গা থেকে কথাগুলো উঠছে যে প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করা যাচ্ছে না, এবং আগামী দিনগুলোতে কী ঘটবে। এখানে নীতি কৌশলের ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা খুব অদ্ভুতভাবে লক্ষ্য করছি, ভারতের দিকে যদি তাকান, তারা কিন্তু বারবার, আমি জাস্ট একটু ছোট করে, আমরা সিগারেটটা পর্যন্ত যদি বাইরে থেকে আনতে হয়, দামি সিগারেটটা, মানে এটাও কি আমরা একটু না, সিগারেট কিন্তু যতটা আমদানি হয় তার চেয়ে বেশি স্মাগলিং হয়। বাংলাদেশে দেখবেন, আমি নিজে ধূমপান করি না, কিন্তু ধূমপায়ীদের সাথে আমার যোগাযোগ আছে, যেহেতু একসাথে। সেটা হলো যে এক ধরনের সিগারেট আসে চিকন, সাদা রঙের, এসে নাম, আরও কী নাম, এগুলো সবগুলো কিন্তু স্মাগল হয়ে আসে, চোরাকারবারীদের মাধ্যমে দেশে ঢুকছে।
অথচ দেশে অনেকগুলো সিগারেট ফ্যাক্টরি আছে, সিগারেটের একটা রেভিনিউ একটা বড় খাত আমাদের রাজস্ব খাতের জন্য, এবং সেখানে দামগুলো ফিক্স করা আছে। কারা এখানে সহযোগিতাটা করছে এই সিগারেটগুলো দেশে আনতে, এটা কিন্তু সহজেই চিহ্নিত করা যায়। কিন্তু ওই যে আগের কথা যেটা বলছেন, অঙ্গীকার, আপনার যদি কাজ করার অঙ্গীকার থাকে যে যেখানে আছে, তাহলে কিন্তু এটা সম্ভব। আর আপনি যদি মনে করেন যে আমি সরকারি দায়িত্ব পেয়েছি, রুটিন দায়িত্ব পালন করবো, অফিসে যাব, মাইনে পাবো, দরকারে উপরি পাবো, তাহলে কিন্তু আর এটা দেশের প্রতি যে একটা মিনিমাম মমত্ব বোধ, সেটি নেই। ডলারের সংকটের ক্ষেত্রে নীতি কৌশলের বিষয়টা আমরা অনেক দিন থেকে বলছি, অর্থনীতিবিদরা বলছেন। ভারত পরিবর্তিত পরিস্থিতিতে বারবার তার ডলারের আর সুদের হার পরিবর্তন করেছে। আমাদের এখানে একটা ফিক্সড সুদের হার 9% রেখে টাকাকে সস্তা করে রাখা এবং পুরো সিস্টেম, এবং সুদের হার যে বাড়ানো হলো না, এটি কিন্তু মার্কেটকে ডিস্টেবিলাইজ করেছে, আপনার ইনফ্লেশনকে ফাইট করা যায় নাই। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অর্থ মন্ত্রণালয় এ ব্যাপারে কিছুই বলছে না। একটা সংকোচনমূলক যে মুদ্রানীতির কথা আমরা নানা সময় বলে আসছি, যে এটাই করে যাব, এটাই করে যাব, পরিস্থিতি মোকাবেলায় যে নানা ধরনের পদ্ধতি গ্রহণ করতে হয়, বিশেষ করে কোভিড এবং ইউক্রেন যুদ্ধের পরে সেরকম একটা সাংগঠনিক তৎপরতা আমরা দেখি নেই। আমাদের অর্থনীতির নীতি কৌশলে বড় ধরনের সংকট আছে, এর বাইরে দুর্নীতি এবং মুদ্রা পাচার তো একটা বড় জায়গা। আপনি দুর্নীতির প্রসঙ্গ তুলিলেন। সিপিডির গতকাল বোধ করে একটি গবেষণার ফলাফল দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ব্যবসায় দুর্নীতি বড় বাধা। এটা তো সত্য, মানে এটা শুনি। এবং একইভাবে কয়েকদিন আগে, মানে আমি জাস্ট প্রসঙ্গ করে তুলতে চাই, কয়েকদিন আগে আমরা দেখলাম যে দেশে ঋণ খেলাপি 20 জনের 20টি প্রতিষ্ঠানের তালিকা পাওয়া গেল এবং তারা আছে বহাল তবিয়তে। তাহলে এই যে তালিকাগুলো মানুষ দেখছে, এবে দুর্নীতি ব্যবসার জন্য বড় বাধা, তাহলে আমরা সবাই বলছি, মানে বলার মধ্যেই কি থামবে? বলার মধ্যেই থামবে, কিছু করবে না। দেশের উন্নয়নের বড় বাধা দুর্নীতি, এটি গবেষণা না করেও বলা যায়। সেই সাথে অবকাঠামোগত অপর্যাপ্ততা, আমাদের যে ঋণ প্রাপ্তির সমস্যা এবং অদক্ষ প্রশাসন। ঋণ দেখেন, যারা সত্যিকারের ব্যবসায়ী এরা ঋণ পাচ্ছে না, যারা সত্যিকারের উৎপাদক তারা ঋণ পায় না। কিন্তু দেশে একটা ব্যবসায়ী শ্রেণী চালু হয়েছে যাদের ঋণ পেতে কোনো সমস্যা হয় না, এমনকি ভুয়া ঠিকানায়ও ঋণ পেয়ে যায় তারা। সেই দৃষ্টান্ত তো আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি। এবং এটা এমন একটা সংস্কৃতি তৈরি করেছে, 1,34,000 কোটি টাকার খেলাপি ঋণ বাংলাদেশে এই মুহূর্তে সর্বোচ্চ পরিমাণে, এটা আগে ছিল না এইভাবে। এবং ঋণ জালিয়াতি, ঋণ খেলাপি এই সংস্কৃতিটা আগে সরকারি ব্যাংকে ছিল, এখন এটা প্রাইভেট ব্যাংকেও চলে গেছে। যেন টাকা মারার একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে আর কি। ওরা করলে আমরা পারি না কেন? হ্যাঁ, মালিকদের আপনি তো আইন করে ওদেরকে সহযোগিতা করেছেন। আপনি 4 জন মালিকের জায়গায় 6 জন মালিক করেছেন আইন করে, তাদেরকে 9 বছর ধরে সুবিধা দিচ্ছেন, অর্থাৎ পরিবারগুলোর মধ্যে ব্যাংকগুলোকে বন্দী করেছেন। পৃথিবীর কোথাও এরকম আইন পাবেন না, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। ব্যাংকে মালিক বলে কোনো শব্দ নয়, মালিক জনগণ, কারণ জনগণের টাকা ডিল করে। ব্যাংকের মালিক ডিপোজিটররা, যারা ব্যাংকে টাকা রাখছে, এবং তাদের ঘরের উপরে আপনি মালিকানার জমিদারি তৈরি করে এই আমলেই এই আইনটা হয়েছে। এবং তাদেরকে এই সুযোগটা করে দিয়েছে ইনসাইডার লেন্ডিং, টাকা মেরে দেওয়া, জালিয়াতি করা, ব্যাংকে কুক্ষিগত করা, ব্যাংকের সিস্টেমটাকে, ব্যাংকিং সুশাসন সাংঘাতিকভাবে বিপর্যস্ত। এটা থেকে কিভাবে ফেরানো হবে আমরা জানি না, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সেরকম কোনো উদ্যোগও দেখতে পাচ্ছি না, আমরা সরকারেরও দেখতে পাচ্ছি না। সবাই কথা বলছেন, দৃশ্যমান কোনো কিন্তু অগ্রগতি নাই ব্যাংকগুলোতে। বরং উল্টো কি হচ্ছে, যেই ব্যাংক দুর্বল, যার কাছে টাকা নিয়ে যাওয়া হচ্ছে, তাকে আবার ইনজেক্ট করছেন মানি, তাকে আরও দিচ্ছেন টাকা, যেন সেখান থেকে কেউ আরও নিতে পারে। জানি না এই যে আলোচনা করলাম আমরা, এটার আসলে ফলাফলটা কি দাঁড়াবে। প্রথম আলোতে নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, একটি রিপোর্ট হয়েছে, লিড রিপোর্ট, লাশ হয়ে ফিরলেন 714 জন নারী। মানে সংখ্যাটা আপনি চিন্তা করেন, 714 নারী লাশ হয়ে ফিরেছেন। কোথায় লাশ? সৌদি আরব, জর্ডান, লেবানন এবং ওমানে। এবং এখানে বলা হচ্ছে সৌদি আরব থেকে বলে দিয়েছিল শাকিলা স্বাভাবিক মৃত্যু হয়েছে, লাশ দেশে আনার পর কোনো তদন্ত হয়নি, তাই আমরা নিতে বাধ্য হয়েছি। একজন লাশ যার ঠিকানায় এসেছে তিনি বলেছেন। আবার লাশ আসার পর তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট দেশকে শ্রমিকের মৃত্যু নিয়ে আপত্তির কথা জানালে তা শ্রমবাজারের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, লাশ সংশ্লিষ্ট দেশে থাকা অবস্থায় দূতাবাসকে ব্যবস্থা নিতে হবে, এরকমেরই কথা বলা হচ্ছে। তাহলে এই যে এতজন নারী লাশ হয়ে ফিরল, শ্রমবাজার সব মিলিয়ে একটা আতঙ্কের জায়গা কি প্রশমন করবার কোনো উদ্যোগ? আমরা এমন একটা সিস্টেম করেছি, আমাদের নিরীহ অভাবী মানুষকে, বিশেষ করে নারীদেরকে আমরা দুজকের দিকে ঠেলে দিচ্ছি। এই মধ্যপ্রাচ্যের দেশগুলো
নারীদের জন্য এক একটা মানে একেবারে জীবন্ত দুর্যোগ। আমরা যেসব কাহিনী পড়ি, যেসব কাহিনী জানি এবং যারা ফিরে আসার পরে যে কাহিনীগুলো বলেছে, কারো কি হৃদয়ে এতটুকু আন্দোলিত হলো না? তারপর আমরা এই কাজটা করে যাচ্ছি। মধ্যপ্রাচ্যে নারী শ্রমিক পাঠানোর আগে আমাদের এই বিষয়ে, এই নিরাপত্তার বিষয়টা নিয়ে কি কোনো আলোচনা হয়েছে কূটনৈতিক পর্যায়ে? অথবা একটি দুটি নির্যাতনের ঘটনা জানার পরে কি সরকার মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর সাথে, সরকারের সাথে বসেছে? আমরা সেগুলো দেখতে পাই না। উল্টো কিসের ভয়? যে শ্রমবাজার হারানোর ভয়। আপনি ফিলিপাইনে কাহিনী শুনবেন, আপনি ভারতে এই কাহিনী শুনবেন, তাহলে আমাদের নারীদের সাথে এই কাণ্ডটা কেন হচ্ছে? আমরা বুঝি না যে আমাদের কূটনীতির মেরুদণ্ড এরকম জায়গায় কেন, যে এই ন্যায্যতার কথা বলে শ্রমবাজার হারানোর কথা বলতে হবে আমাদেরকে? এবং শ্রমবাজার নিয়ে শ্রমবাজার হারানোর জন্য কি আমি আমার সম্ভ্রম হারাবো? আমি আমার মানুষের লাশ ফিরে পাবো? এটা একমাত্র কারণ কি জানেন? দরিদ্র মানুষ মারা যায়। এই দরিদ্র মানুষের রেমিটেন্সের টাকায় আমরা ফুর্তি টুর্তি করি, আমরা সমস্ত বিত্ত বৈভব গড়ে তুলছি, আমরা নানা ধরনের বিলাসী গাড়ি, বিলাসী জীবনযাপন করছি, কিন্তু এদের জীবন যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন আমরা চুপটি মেরে থাকছি যে না, আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই ধরনের কূটনীতিকে আমি ধিক জানাই। আমার কাছে মনে হয়েছে এটি মানুষের জন্য কোনো কূটনীতি নয়। আপনাকে আরেকটি দেশ হিসাবে, আমার মানুষ সেখানে শ্রম দিতে গেছে, তাকে তুমি শ্রমের জায়গায় তাদেরকে তুমি লাশ বানিয়ে ফেরত পাঠাচ্ছ, ধর্ষণ করছো, নির্যাতন করছো, এবং আয়ামি জাহিলিয়াত কায়েম করেছে সেখানে কোনো কোনো জায়গায়। মেয়েগুলো ফিরে এসে যা বলে আমরা দেখে এয়ারপোর্টে বলে, আপনার নিশ্চয়ই মনে আছে কয়েক বছর আগে আরেকটা যেসব দেশের কথা আমরা শুনছি সেই সব দেশে মানে ইসলামিক মূল্যবোধ, আমি মানে বিনীত হয়ে আমি ক্ষমা চেয়ে বলছি, যে ইসলামিক মূল্যবোধের কথা যেটা হয়, তাতে তো সেই সব দেশ থেকে এইটা আমরা আশা করি না। কিন্তু বাস্তবতা হলো ওখানে সত্যিকার অর্থে কোনো মানবিক শাসন ব্যবস্থাই নেই। আপনি সৌদি আরবে কোনো মানুষের টু শব্দটি করার কোনো অধিকার আছে শাসন ব্যবস্থার বিরুদ্ধে? কুয়েতে আছে, কাতারে আছে, কোথাও আপনি পাবেন না। জর্ডানে আছে। ইসলামিক দেশগুলো আমরা বলি শুধু ইসলামী উম্মাহ, ইসলামী মূল্যবোধ, কিন্তু মানবিক মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন, এগুলোর কোনোটাই ছিটেফোঁটা নাই ওই দেশগুলো। ওদের অনেক অর্থ আছে, বৃত্ত আছে, পেট্রো ডলার আছে, কিন্তু ওখানে কোনো মানুষ আছে কিনা, মানবিক সিস্টেম আছে কিনা আমার জানা নেই। থাকলেও আমাদের মতন গরিব দেশ থেকে যারা কাজ করতে যায় তাদের জন্য পুরোটাই নরক। এইটার 714 জন নারী ফিরেছে, আমরা দুঃখ প্রকাশ করি। হ্যাঁ, লাশ হয়ে ফিরেছেন। সরকারের কাছে আমাদের নিবেদন, আপনারা বিষয়টিকে সিরিয়াসলি নেবেন, সৌদি সরকারের সাথে আলাপ করেন। আমাদের মানুষকে এরকম করে হত্যা করা, নিপীড়িত করার অধিকার তাদের নেই, এই কথাটা বলতে হবে। ভারতের সাথে পারবে, ফিলিপিনের সাথে পারছে, আমরা তো এরকম কাহিনী দেখছি না, তাহলে আমাদের সাথে পারছে কেন? নিশ্চয়ই দুর্বলতা আছে। বিদ্যুৎ, গ্যাস, তেল, সরকারকে দাম বাড়ানোর ক্ষমতা দিয়ে বিল পাস। দেখেন, এই আমাদের বিইআরসি, যেটা এনার্জি রেগুলেটরি কমিশন ছিল, সেখানে একটা গণশুনানির ব্যবস্থা থাকতো। বিভিন্ন স্টেক হোল্ডার থেকে জনপ্রতিনিধিদের মানুষ গিয়ে কথা বলতেন, সেখানে রাজনৈতিক কর্মীও যেতেন, কনজিউমার্স অ্যাসোসিয়েশন থেকে জার্নালিস্টদেরও সেখানে যাওয়ার সুযোগ ছিল। এবং এটার মাধ্যমে হয়তো বড় ধরনের কোনো পরিবর্তন ঘটতো না, কিন্তু মানুষের কণ্ঠস্বরটা অন্তত সেখানে ছিল। সেটিও শেষ পর্যন্ত রাষ্ট্র কেড়ে নিয়েছে একটি আইনের মাধ্যমে। এখন যখন তখন যে কোনো পরিস্থিতিকে বিশেষ পরিস্থিতি বলে একটা বিদ্যুতের দাম, গ্যাসের দাম ইত্যাদি বাড়াতে পারবে। সরকার কিন্তু আগেই জ্বালানি তেলের দাম বাড়ানোর অধিকারটা বিইআরসি থেকে কেড়ে নিয়েছিল, এখন বাকিটাও নিয়ে নিল। তাহলে এখন প্রশ্ন থাকে যে এটা যখন কেড়েই নিলেন, তাহলে এনার্জি রেগুলেটরি কমিশন থাকার আর প্রয়োজনটা কি? এটিকে তো জনগণের পয়সায় লালন করার, পালন করার, এত খরচ করার, এদের পিছনে একজন চেয়ারম্যান, কমিশনার, বিশাল সচিবালয়, তাদের বেতন ভাতা, সুবিধাদি ইত্যাদি রাখার কোনো প্রয়োজন নাই। জনগণের অর্থে এরকম একটি ছোট জগন্নাথ বসিয়ে রাখার কোনো অর্থহীন আমার কাছে মনে হচ্ছে। দেশে একটি গণতান্ত্রিক সরকার আছে, নির্বাচিত সরকার আছে, এবং একটি পার্লামেন্ট আছে, তারপরেও একটি অধ্যাদেশ দিয়ে এই কাজটা করেছে। আপনি চিন্তা করতে পারেন দেশে কি সামরিক শাসন চলছিল যে অধ্যাদেশ দিয়ে একটি আইন পাশ করতে হবে? পরবর্তীতে সেটাকে পার্লামেন্টে নিয়ে যে করেছে, অর্থাৎ একটা তাড়াহুড়া, একটা নিজের কাছে ক্ষমতা কুক্ষিগত করা, এবং এটার মাধ্যমে জনগণের যে সামান্যতম জ্বালানির মূল্যের মধ্যে সামান্যতম কণ্ঠ ছিল সেটিও কেড়ে নেওয়া হয়েছে। আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তো ব্রাহ্মণবাড়িয়ার একটা নিউজ নিয়ে আলোচনা করব। নির্বাচন নিশ্চয়ই এখানে বলা আছে যে বিচিত্র নির্বাচন ব্রাহ্মণবাড়িয়ায়। উপনির্বাচন হচ্ছে। উকিল আব্দুল সত্তার যে বিএনপি থেকে পদত্যাগ করেছিলেন, সেখানে নির্বাচন হচ্ছে, তিনি আবার নির্বাচন করছেন। এটি রাজনৈতিক আমাদের কাছে, আমরা এই ধরনের রাজনীতি দেখি মাঝে মধ্যে, যেহেতু এখানে হয়তো উকিল আব্দুল সত্তারের সাথে বিএনপির একটা দূরত্ব তৈরি হয়েছে, তিনি আবার
যেহেতু বিএনপি সিদ্ধান্ত নিয়ে সংসদ থেকে বেরিয়ে গেছে, তাকেও বেরিয়ে যেতে হয়েছে, কিন্তু তিনি সংসদে থাকতে চান, তাই তাকে উপনির্বাচনে আসতে হচ্ছে। তিনি এসছেন। তিনি আসাতে যেটা হয়েছে, এখন আওয়ামী লীগের কেউ আর সেখানে দাঁড়াচ্ছে না। ফলে এক ধরনের খালি মাঠে তিনি নির্বাচন করছেন এবং ধারণা করছি যে তিনি আবারও স্বতন্ত্র প্রার্থী, তিনি আবার ফিরে আসবেন সংসদে। এবং এটি নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভিতরে বেশি কথা হচ্ছে। কারণ হলো বিএনপির আসন এটি, তিনি বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন এবং বিএনপির একজন নেত্রী আছেন রুমিন ফারহানা, সেই একই আসন থেকে সংরক্ষিত আসনে গিয়েছেন। সব কিছু মিলিয়ে বিএনপি ঘরানার ভিতরে এর একটি বড় আলোচনা আছে, রাজনীতির আলোচনা তো আছেই। আমার কাছে সমকালের শিরোনামটা ঠিকই আছে, বিচিত্র নির্বাচন। এটি অবশ্যই একটি বিচিত্র নির্বাচন এবং এরকম নির্বাচন আমরা হয়তো আগামী দিনগুলোতে আরও দেখতে পাবো। আমাদের রাজনীতির যে আপনি আশা করছেন আরও দেখতে পাবো হয়তো। প্রতিদিনের বাংলাদেশ শিরোনাম হয়েছে আমলাগিরির প্যাচে এত গাড়ি কবজা। আমি এক ছোট করে যদি বলাই যে সুদমুক্ত ঋণেরটা বাড়িতে রেখে সচিবরা হাঁকান অন্যের গাড়ি, কেউ কেউ একাই 4টি গাড়ি হাঁকান। এটা আমার নিজেরই দেখা। আমি সরকারি বিভিন্ন কমিটিতে ছিলাম, এখন নেই। আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে উপসচিব থেকে শুরু করে একটা সময় তো অবাধে দেওয়া হয়েছে আমলাতন্ত্রকে টাকা, যা ইচ্ছা তাই করো। তারা তাদের বেতন 103% বাড়ার পরও তাদেরকে বলা হয়েছে তোমরা ডেপুটি সেক্রেটারি হইলেই গাড়ি পাবে, গাড়ি মেনটেন্যান্সের জন্য একটা টাকা পাবে। সেই টাকা তারা কি করছে, সেই গাড়ি ব্যবহার তো পরিবারকে দিয়ে করাচ্ছে কিংবা কোথাও ভাড়াও দিচ্ছে। উল্টো মন্ত্রণালয় থেকে গাড়ি নিয়ে তারা ব্যবহার করছে। কথা ছিল গাড়িটা যেহেতু আপনি নিজে কিনবেন, এই গাড়িটার প্রতি যত্ন থাকবে, আপনি সরকার থেকে মেনটেন্যান্স বিচাচ্ছেন, আপনি আর পুলের গাড়ি ব্যবহার করবেন না। কিন্তু এই দুর্নীতিটা রোখা যায়নি। একজন দুজন হয়তো আছেন অফিসার যারা এটা মানছেন, কিন্তু প্রায় সবাই এই গাড়িটাকে পরিবারে রেখে অথবা অন্য কোথাও, কেউ কেউ উবারে পর্যন্ত কাটিয়েছেন, এই নজির আছে। মানে গাড়ি কিনেছেন, উবারে খাটাচ্ছেন, সরকারিটাকে মেনটেন করছেন। তিনি আবার আয় করছেন, আবার তিনি পুল থেকে গাড়ি নিচ্ছেন। ঠিকই আছে, আমি প্রতিদিনের বাংলাদেশের এই রিপোর্ট আমার কাছে মনে হয় সঠিক। এবং তারপরে দেখবেন আপনার কিছু হবে না। কারণ কিছু হবে না এই কারণে, এই তদন্ত সব কিছু আবার আমলারাই করবে, তারা তাদের বিরুদ্ধে কিন্তু যাবে না। আপনি এটা চমৎকার কথা বলছেন, যদি বিচার সালিশ হয় তাহলে যারা এটা করছে তাদের কাছেই যাবে, তাহলে আর এটা কি আশা করা? বাংলাদেশের সিস্টেমটা হলো যারা নিয়ন্ত্রক তারাই মানে রেফারি যারা তারাই খেলোয়াড়। বলে খেলোয়াড় আর রেফারি যখন এক দল থেকে হয় তখন আর কোনো ফলাফল হয় না, তখন কি ফলাফল হয় সেটা বোঝা যায়। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আমরা একটি মানে শিরোনাম, সিঙ্গেল কলাম শিরোনাম, নতুন জঙ্গি প্ল্যাটফর্ম, বাড়ি বিক্রি ও পেনশনের পুরো টাকায় জঙ্গি সংগঠনে দান, এমন ঘটনা হচ্ছে। খুবই মানে ভয়ঙ্কর চিত্র। এবং দেখেন একটা মানুষ সারা জীবনের সঞ্চয়টা দিয়ে দিয়েছে একটা অনিশ্চিত বিশ্বাসে, মগজ ধোলাই, তার মগজটা পুরা ধোলাই হয়ে গেছে। এবং আমাদের এখানে যে মৌলবাদ জঙ্গিবাদের একটা বড় মনোজগৎ তৈরি করতে সক্ষম হয়েছে তারা। আপনি দেখেন এই যে পাঠ্যবইয়ে বিবর্তনবাদ নিয়ে যে ধরনের, কোথাও বলা হয়নি যে বানর থেকে মানুষ সৃষ্টি, কোনো বইতে লেখা নেই, বইগুলো আমি পড়েছি, কিন্তু এই কথা বলে বলে নানা জায়গায় একটা বিভ্রান্তি। এমনকি শুক্রবারের খুতবা তো অনেক পত্রিকায় আমি দেখলাম একজন ধর্মীয় নেতা বই বাতিল করতে হবে। হ্যাঁ, এইভাবেই কিন্তু বিজ্ঞান পড়বে না, বিজ্ঞান মনস্ক হবে না, আধুনিকায়নের দিকে যাবে না। সৌদি আরবে বিবর্তনবাদ পড়ানো হয়, পাকিস্তানে পড়ানো হয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পড়ানো হয়, আপনি পড়াতে পারবেন না। আপনার এখানে আপনি এতই বেশি হয়ে গেছেন। আমার কাছে মনে হয় এটা আমাদের রাজনীতির দুর্বলতা। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই, তারা সচেষ্ট আছেন, তারা এদেরকে ধরতে পারছেন, নানাভাবে তাদের কার্যক্রমকে নজরে রাখতে পারছেন। কিন্তু সামগ্রিকভাবে এই জঙ্গিবাদকে মোকাবেলার যে রাজনীতিটা আমরা প্রয়োজন, যে সাংস্কৃতিক জাগরণটা প্রয়োজন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দেশব্যাপী আমার কাছে মনে হচ্ছে একটা সাংস্কৃতিক জাগরণের আবহ তৈরি করার দরকার, অনেক বেশি পথনাটক দরকার, অনেক বেশি কালচারাল একাডেমি দরকার, অনেক বেশি কবিতা উৎসব দরকার, অনেক বেশি আমার কাছে মনে হয় যে গানের উৎসব দরকার, যাত্রা উৎসব দরকার। একেবারে আমরা শেষের দিকে ছোট্ট করে জানতে চাই, আপনি সাংস্কৃতিক জাগরণের কথা বললেন, আর মাত্র একদিন পরে বইমেলা। এবারের বইমেলা খুব কঠিন, কারণ কাগজের দাম বেশি এবং ফলে বইয়ের দাম বেশি থাকবে, কিন্তু তবুও বইমেলা হচ্ছে। বইমেলার আমাদের প্রাণের মেলা, আমরা সবাই বাংলাদেশের সাহিত্য সংস্কৃতির জগতে সেই বিকাশটা দেখতে চাই। সেই বইমেলা নিয়েও নানা বিতর্ক, কিন্তু সব কিছু ছাপিয়ে বইমেলা হচ্ছে, প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, আমরা সেই অপেক্ষায় থাকছি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক,
আমরা শেষে যে আলোচনাটি করলাম, সাংস্কৃতিক জাগরণটা খুব জরুরি, দরকার। সবাই ভাববেন বিষয়টি। আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ, ভালো থাকবেন।